অনুসুয়া রান্নাঘরের লাইটটা অফ করে যখন দোতলায় উঠল তখন ঘড়ির কাঁটায় পুরো 11টা। বিছানায় তখনও ঘুমের জন্যে আপ্রাণ চেষ্টা চলছে বাবা আর মেয়ের। অনুসুয়া জানে ও যতক্ষণ না পাশে গিয়ে জড়িয়ে ধরবে চিনি কিছুতেই ঘুমাবে না। ওর বাবা 1 ঘন্টা নিয়ে শুয়ে থাকলেও মেয়ে ঘুমানোর নয়। মাঝে মাঝে কান্না পেয়ে যায় অনুসুয়ার। সারাটা দিন সংসার সামলে রান্নাবান্না সামলে এই সময়টুকু একটু নিজের করে পেতে ইচ্ছে করে। এখন মেয়েকে নিয়ে ঘুমালে 15 মিনিটে হয়তো ঘুমিয়ে পড়বে ও, কিন্তু সারা দিনের ধকলে ক্লান্ত শরীর তখন আর সাহিত্য চর্চা চাইবে না। অজান্তেই ও নিজেও ঘুমিয়ে পড়বে। ঘরের লাইটটা জ্বালতেই 4 বছরের চিনি লাফ দিয়ে উঠে বলল, মা, ঘুম আসছে না, তুমি আসো না। মেয়ের ওঠার আওয়াজে ততক্ষণে অপরাধীর মতো তাকালো রাজশেখর, ঘুমিয়ে পড়ার অপরাধে। তারপর বউয়ের কাছে সেই অপরাধ লুকানোর জন্যে মেয়েকে বকে বলল, 1 ঘন্টা ধরে ঘুম পাড়াচ্ছি, এখনো ঘুম নেই? ওকে কাল থেকে দুপুরে আর ঘুমাতে দেবে না তো, তাহলে রাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অনুসুয়া ততক্ষণে রাতের পোশাকটা পরে আয়নার সামনে এসে দাঁড়িয়ে খোঁপা করা চুলটা খুলে আবার খোঁপা করে নিল। অন্যদিন হলে রাজশেখরের ওপর চেঁচিয়ে বলতো, ওই দুপুরটুকুও মেয়েকে পাহারা দিয়ে কাটাই, সারা সকাল রান্না, তোমার বাড়ির লোকজনদের খাওয়ানো, বাড়ির সব কাজকর্ম সেরে দুপুর জুড়ে মেয়ের পেছনে ঘুরে বেড়াই, আমার তো আর শরীর নেই। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও বলতে ইচ্ছে হলো না ওর। আসলে রূপ জিনিসটা খুব পরিস্থিতিকে সতেজ রাখতে সাহায্য করে। খুব সুন্দরী অনুসুয়া কখনোই নয়, গায়ের রংটা চাপার দিকে, কিন্তু ভগবান ওর চোখ দুটোকে এমনভাবে বানিয়েছে আচ্ছা আচ্ছা সুন্দরীও হেরে যাবে। কিন্তু আজ আয়নায় দেখছে নিজেকে অনুসুয়া, সেই চোখ পরিচর্যার অভাবে ঢুকে গেছে, সামান্য লালিত্যটুকুও হারিয়েছে মুখখানা, চুল বেশ অনেকটা উপরে উঠে গেছে। চুলটা খুলে যে দিনের শেষে একবার চিরুনি লাগাবে সেই ইচ্ছেটাও হয় না ওর। অথচ ঘরে কোনো কিছুরই অভাব নেই, শুধু নাইট ক্রিমই আছে 3-4 রকমের, কিন্তু সেসব মাখা হয় না। মা, আসো না। চিনির ডাকে তাড়াতাড়ি খোঁপাটায় একটা রাবার ব্যান্ড লাগিয়েই মেয়েকে জড়িয়ে শুয়ে পড়ল অনুসুয়া। 10 মিনিটে ঘুমিয়ে কাদা চিনি, অথচ 1 ঘন্টায় রাজশেখর এই কাজটা করতে পারল না। আসলে যে কোনো কাজে মনের ইচ্ছেটা খুব দরকার। অনুসুয়া মুখ গুছিয়ে দেখল রাজশেখর ঘুম ভেঙে উঠে আবার নতুন মেজাজে মোবাইলে ঢুকেছে। কাল শনিবার, আজ অবশ্য খুব একটা তাড়া নেই ঘুমোতে যাওয়ার, কারণ কাল যে ওঠার খুব একটা তাড়া নেই। কিন্তু অনুসুয়া, ওর কি দেরি করে ওঠার জো আছে? ও উঠে 1 কাপ চা দিলে তবেই শ্বশুরমশাই মর্নিং ওয়াক করতে যান। ও না করে দিলে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু মানুষটা বাইরে গিয়ে চিনি দেওয়া চা খাবে, একই তো সুগার। ভাবতে ভাবতেই মোবাইলটা আলগোছে তুলে নিল অনুসুয়া। 1/2 ঘন্টা একটু দেখে নিয়ে ঘুমিয়ে পড়বে ভাবতেই শুনল ঘরে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। কান পেতে শুনল আবার ধাক্কা দিচ্ছে। রাজশেখরকে একবার ডাকতেও শুনল না, কানে হেডফোন গোঁজা, জোরে ডাকলে মেয়ে উঠে যাবে তাই নিজেই উঠল। দিদিভাই, তোমার ঘরে এক্সট্রা জলের বোতল আছে? দেখল সামনে জিনিয়া দাঁড়ানো, অনুসুয়ার একমাত্র ছোট যা, মাত্র 7 মাস আগে বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে। এ বাড়ির ছোট ছেলে চন্দ্রশেখরের বউ। অনুসুয়া বলল, আছে, এসো না ঘরে। জিনিয়া বলল, না গো, দাদাভাই আছে, আমি এই ড্রেস পরে ঢুকবো না। এতক্ষণে খেয়াল হলো অনুসুয়ার, জিনিয়া একটা নীল রঙের স্লিভলেস নাইট ড্রেস পরে আছে, যেটা দৈর্ঘ্যর সাথে সাথে প্রস্তুতেও বেশ কম, তাই জিনিয়া মোটা না হলেও খুব বেমানান লাগছে। একটু আগেও ও নিচে যখন ছিল ট্রাউজার আর গেঞ্জি পরেছিল। এই 7 মাসে এরকম ড্রেসে ওকে কখনো দেখেনি অনুসুয়া।
তার মানে রাতে ঘুমানোর সময় ও এরকম ড্রেস পরে? রাতে ড্রেস চেঞ্জ অনুসুয়াও করে, কিন্তু সেটার মধ্যে কোনো নতুনত্ব নেই। যে কোনো ধোয়া জামাই ও রাতে পরে শোয়। জিনিয়ার হাতে বোতলটা দিতেই জিনিয়া বলল, ঘুমিয়ে পড়েছিলে না গো? অনুষা বলল, না গো, জাস্ট বিছানায় উঠেছি। জিনিয়া বলল, যা, একদম পিক টাইমে আমি ডাকলাম। বলেই মুচকি হাসল জিনিয়া। অনুসুয়া ভালোই বুঝেছে যে জিনিয়া কি বলতে চেয়েছে। অনুসুয়া বলল, সারাদিন খাটাখাটনির পর আর পিক টাইম বলে কিছু হয় না, শোবো আর ঘুমাবো। তোমরা এখনো ঘুমাওনি? সুযোগ পেলে তীর সবাই সবাইকে ছুঁড়বে, এটাই সংসারের ধর্ম। জিনিয়া বলল, না গো, তোমার দেওর এখন সিনেমা চালালো, শেষ হতে হতে 2টো। ভাবো কতক্ষণ ঘুমাবো। নিজের তো কাল অফিস নেই, কিন্তু আমাকে তো বেরোতেই হবে। মাথা নাড়ালো অনুসুয়া। একটা বউ বাইরে যায় বলে তার সম্মানটাই বাড়িতে আলাদা, অথচ শিক্ষাগত যোগ্যতা অনুসুয়ারও কিছু কম নয়। ঘরে ফিরে দেখল কানে হেডফোন গুজেই ঘুমাচ্ছে রাজশেখর। অনুসুয়া রাজশেখরের হেডফোনটা খুলে শুয়ে ফেসবুকটা খুলল একবার। প্রথমেই দেখল নোটিফিকেশান এসেছে, জিনিয়া অ্যাডেড 8 ফটোজ। চাপ দিয়ে খুলতেই দেখল 8টা নতুন ড্রেস। জিনিয়ার একটা বুটিক আছে, সেটা কলকাতার বেশ নামকরা বুটিক, প্রচুর লোকজন কাজ করে, ওখানেই বানানো হয় আর সব। জিনিয়া নিজে করে সেসব। ফ্যাশন ডিজাইনিং পাশ করে খুলেছে। বড়লোক বাবার মেয়ে, অত টাকা দিয়ে পড়াশোনা করিয়ে আবার অত বড় একটা বিজনেসও খুলে দিয়েছে। তারপর সময়ও দিয়েছে মেয়েকে দাঁড়ানোর। এখন বেশ ভালোভাবেই মেয়ে দাঁড়িয়েছে। এতটা সময় যদি অনুসুয়া পেত। একটার পর একটা ড্রেস খুলে দেখছে আর অবাক হচ্ছে অনুসুয়া। প্রতিটা ডিজাইন অন্যরকম, সব জিনিয়া বানিয়েছে। মডেলগুলো যখন পরছে সত্যিই দারুণ লাগছে। শুনেছে ওদের ড্রেস অনেক নামি দামি লোকজনও নেয়। সেদিন বলল ওর ইউনিটে নাকি নায়িকা ঋতু মল্লিক এসেছিল। দেখতে দেখতে চোখ আটকালো লাস্ট ছবিটায়। একটা হাঁটু অবধি ড্রেস, আর সেটা পরে আছে জিনিয়া নিজে। হাঁটুও ছোঁয়নি জামাটা। প্রোফাইলে এত আত্মীয় স্বজন, কালই কেউ না কেউ ফোনে বলবে অনুসুয়াকে ওর কথা। কি করবে শুনেও? বলতে গেলে যদি অশান্তি হয়? অনেক জ্বালা অনুসুয়ার। এত কিছু ভাবতে ভাবতেও ছবিটা দেখেই যাচ্ছে। বেশ ভালো লাগছে জিনিয়াকে। কি সুন্দর ফিগার, চুলখানাও সুন্দর, খুব সিল্কি। কিচ্ছু সাজেনি, কিন্তু তাও কি সুন্দর লাগছে। সব কিছু মাপা মাপা, কাজল, লিপস্টিক, এমনকি গালে লাগানো হালকা লাল রং। এত রকম সাজের জিনিস অনুসুয়ার কাছে নেই। থাকলেও এত সুন্দর সাজতেও পারত না। খুব ইচ্ছে করছিল একবার উঠে নিজের ড্রেসিং টেবিলটা খুলে দেখে ওর কাছে কি কি মেকআপ আছে। লিপস্টিক আর নেলপালিশ ছাড়া সেরকম কিছু ব্যবহার করে না, কিন্তু বিয়ের সময়কার অনেক কিছুই আছে। যদিও সেসব আর ব্যবহারের যোগ্য নয়, কিন্তু বিয়ের বলে ফেলেনি। ভেবে উঠতে ইচ্ছে হলো না। আসলে শরীর সব সময় সব কিছুতে সায় দেয় না। ক্লান্ত মন সব সময়ই সব না পাওয়াদের নিয়ে থাকতে ভালোবাসে। সারাদিনের পর অনুসুয়ার মনও তাই দুঃখবিলাসী হয়ে উঠেছে। আর দুঃখ পেতে পেতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না ও। দিদিভাই, আজ আমি খেয়ে যাব না গো, তুমি প্লিজ ব্যস্ত হইও না। চাল ধুতে ধুতে শুনল অনুসুয়া। জিনিয়া সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে বলল, আজ শনিবার, সকাল থেকেই ঢিমেতালে চলছে অনুসুয়ার রান্নাঘর। কিছুতেই তাড়া নেই। সকালের জলখাবার 10টায় দিলেও হয়, কিন্তু ওই যে জিনিয়ার জন্যে তাড়াহুড়ো করতে হয়। রান্নার গৌরীদি বলল, বৌদিমণি, তোমার এই যা কেমন মেয়ে মানুষ গো। দেখে একা হাতে তুমি সামলাচ্ছ, সকালে এসে কোথায় হাতে হাতে করবে তা না, উল্টো অর্ডার দিল। কাজের লোকদের এই একটা দায়িত্ব থাকে, আগুনে ঘি ঢালার। যদিও সব আগুনই ঘি পেয়ে জ্বলে ওঠে না,
সেটা প্রমাণ করার জন্যই অনুসূয়া বলল, কোথায় গো, আমার যাতে অসুবিধা না হয় তাই তো না খেয়ে যাবে বলল। এখন তো সেরকম কাজ নেই, একটু পরে পরোটাগুলো বেললেও হবে। দুপুরেও খাওয়া বলতে চিনি, আমি, তুমি আর বাবা, ওরা দুই ভাই গ্রামে মামাবাড়ি যাবে। বলতে বলতেই গ্যাসে চাপানো পাঁচমেশালি তরকারিতে ভাজা বড়িগুলো মিশিয়ে দিল অনুসূয়া। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মনে পড়ল 7 বছর আগে বিয়ে হয়ে এসেছিল ও। শিলিগুড়ির মেয়ে, বাংলায় MA করে লেখালেখি করত। হঠাৎ করেই সম্বন্ধ আসে। পাত্রপক্ষের একটাই দাবি, 2 মাসের মধ্যে বিয়ে সারতে হবে। 2 ছেলে আর বাবার সংসার। হঠাৎ করে মা মারা যায় ওদের ইচ্ছে মতোই অনুসূয়ার বাবা রাজি হয়ে বিয়েটা দিয়েছিল। প্রথম দিন ঢুকেই শ্বশুর 3টে চাবি দিয়েছিল অনুসূয়ার হাতে, এক ভাড়ার ঘরের, এক শাশুড়ির আলমারির, আর এক ঠাকুর ঘরের। অনুসূয়ার বয়স তখন 24 বছর। মা, বাবা, দাদার সংসারে শুয়ে বসে থাকা অনুসূয়া ভাবতেই পারেনি বিয়ের পর এত বড় দায়িত্ব নিতে হবে। কি রান্না হবে সেটা ঠিক করা থেকে প্রত্যেকে কি পরে অফিসে যাবে সেটাও ঠিক করার দায়িত্ব সবই ওর ওপর ছিল এতদিন। এখন অবশ্য দেওরের দায়িত্বটা বাদ পড়েছে। সংসারে যখন গুরুদায়িত্ব পালন করতে হয় তখন নিজের অজান্তেই নিজের স্বভাব চরিত্র বদলাতে শুরু করে। অনুসূয়ারও তাই হয়েছিল। প্রথম দিন থেকেই ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই সংসারটাকে শাশুড়ির মতো আগলাতে হবে, তার জন্যে যা লাগবে ওকে দেওয়া হবে। মিথ্যা কথা নয়, ওকে সাহায্য করার জন্যে 2 জন কাজের লোক থাকত। অনেক দিন পর পুরনো কথা মনে পড়ল অনুসূয়ার। 7 বছর ধরে দায়িত্ব নিতে নিতে 31 বছরের অনুসূয়াকে বয়সের তুলনায় বেশ বয়স্ক লাগে। জিনিয়ার বয়স এখন 29, কিন্তু ওকে দেখে সেটা বোঝার উপায় নেই। ভাবতে ভাবতেই কড়াইতে ঢাকনাটা চাপা দিয়ে শুনতে পেল হাই হিলের শব্দ তুলে নামছে জিনিয়া। পরনে র্যাপার আর ফুল স্লিভস, কালো টপ, চুলটা টপ নট, সাথে সানগ্লাস। কাল এই নতুন জুতোটা কিনেছে, দেখিয়েছে অনুসূয়াকে। অনুসূয়া এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। জিনিয়া বলল, দিদি ভাই আমি আসলাম গো। অনুসূয়া বলল, কিচ্ছু মুখে দেবে না? একটা পরোটা ভেজে দিয়ে খেয়ে যাও, খালি পেটে বেরোতে নেই। ডাইনিংয়ে বসে পেপার পড়ছিলেন সুনীলবাবু, ওদের শ্বশুর। জিনিয়ার দিকে তাকিয়ে বললেন, অনু ঠিকই বলেছে, খালি পেটে বাড়ির কেউ কখনো বেরোবে না। তোমাদের শাশুড়ি মা একদম পছন্দ করতেন না। অনুসূয়া বিয়ের পর থেকে দেখে আসছে সুনীলবাবু ওর সব কাজের সাথে নিজের স্ত্রীর কাজের তুলনা করেন। হয়তো এটা করেই অনুসূয়াকে উপযুক্ত করে তুলেছেন সংসারে। আর অনুসূয়াও সেভাবেই নিজেকে তৈরি করেছে তিলে তিলে। শ্বশুর বলেছে বলে জিনিয়া দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, দিদি ভাই আমি পরোটা খাবো না গো, তার থেকে তুমি আমায় একটু দুধ বিস্কুট দাও। জিনিয়ার কথা বলার কায়দাটা এত মিষ্টি যে অনুসূয়া কিছুতেই রাগ করতে পারে না। আসলে 7 বছর ধরে সংসারের 3টে চাবি আর 3টে মানুষকে সামলাতে সামলাতে এমন অভ্যাস হয়ে গেছে অনুসূয়ার, কেউ যদি এই জায়গাটা নিতে আসে তাহলে ও নিজেই মেনে নিতে পারবে না। কর্তৃত্বের এমনই মাহাত্ম্য। সেদিক থেকে ও নিশ্চিন্ত যে জিনিয়া এতটাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ভাবার সময় ওর নেই। এই 7 মাসে এই বিশ্বাসটা হয়েছে অনুসূয়ার। আর সেই নিশ্চিন্ত থেকেই জিনিয়ার ওপরে কখনোই রাগ হয় না ওর। গৌরী তাড়াতাড়ি করে 1 গ্লাস দুধ আর বিস্কুট নিয়ে জিনিয়াকে দিল। জিনিয়া ডাইনিং টেবিলে বসে বলল, দেখো দিদিভাই এই শাড়িটা, বলেই মোবাইলটা এগিয়ে দিল। অনুসূয়াও এগিয়ে এলো দেখবে বলে। দুপক্ষ না এগোলে কোনো কাজই সুসম্পন্ন হয় না, অথবা পূর্ণতা পায় না সম্পর্কগুলো। অনুসূয়া দেখল একটা লাল শিফন শাড়ি, তার উপরে গোল্ডেন ওয়ার্ক করা, অপূর্ব দেখতে।
বাড়ির বড় বউ মানেই তাঁত জামদানি এসব পরবে। সেই কনসেপ্টেই মনে হয় আলমারি ভর্তি অনুসুয়ার খালি ওই ধাঁচের শাড়ি। শুধু দেওর চন্দ্রশেখরই প্রতিবার অনুসুয়াকে অন্য ধরনের শাড়ি দিত। একবার দুবার সালোয়ার দিয়েছিল, কিন্তু সুনীলবাবু না বলে দিয়েছিল। অনুসুয়া বলল, কি সুন্দর দেখতে গো। জিনিয়া বলল, আজ আমার ইউনিটে এটার ওপেনিং আছে, মানে এই শাড়িটা লঞ্চ করছে, আর এটা করবে প্রিয়াঙ্কা। নিজের অজান্তেই অনুসুয়ার মুখটা আনন্দে ভরে গেল। জিনিয়া বুঝতে পেরে বলল, একদিন যাবে দিদিভাই আমার ইউনিটে? অনুসুয়া বলল, আমার এই চেহারা নিয়ে গেলে তুমি নিজেই লজ্জা পেয়ে যাবে। জিনিয়া বলল, দিদিভাই তুমি যাবে কিনা বলো, বাকি আমি বুঝে নেব, আর কে কাকে দেখে লজ্জা পাবে সেটা তখন দেখা যাবে। আমার খুব ইচ্ছে করে আমার পরিচিতরাই আমার ফ্যাশন হাউসের মডেল হোক। যেমন ধরো, তুমি একটাই গোল্ডেন স্লিভলেস ব্লাউজ, সাথেই লাল শাড়িটা পরে হাঁটছ, তোমার চুলটা খোলা, দুপাশ থেকে সেটা উড়ছে, চোখটায় মেকআপ করা, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। উফ, পাগল লাগবে তোমায়। জিনিয়ার কথা বলার ভঙ্গিতে সত্যিই স্বপ্ন দেখতে শুরু করেছে অনুসুয়া, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের। তারপর নিজেই বলল, পাগল হলে নাকি, এই খোঁপাটা খুললে দেখবে মুঠো মুঠো চুল উঠছে, আর আই মেকআপ, এই চোখে আজ আর কোনো মেকআপই বসবে না। বলেই দীর্ঘশ্বাস ফেলল অনুসুয়া। জিনিয়া বাকি দুধটা চুমুক দিয়ে গ্লাসটা রেখে বলল, দিদিভাই, জিনিয়া সরকার পারে না এমন কোনো কাজ নেই, এমন সাজাবো নিজেকে চিনতে পারবে না। বলেই বেরিয়ে গেল জিনিয়া। পিছন থেকে গৌরী বলল, বৌদিমণি, আমার ছানা তৈরি হয়ে গেছে, কি করব এবার? অনুসুয়া বলল, চিনির হরলিক্সটা গুলে দিয়ে এসো নমিতাকে। নমিতা চিনির জন্ম থেকে আছে, ওর কাজ খালি চিনির দেখাশোনা করা। 4 বছর হয়ে গেল, আর লাগে না, কিন্তু সুনীলবাবু কিছুতেই ছাড়াতে চান না, তাই এখন 2টো অবধি থাকে। আসলে বড় বউকে বড্ড যত্ন করেন সুনীলবাবু, গায়ে টোকাটাও লাগতে দেন না। মুখ উঁচিয়ে দেখলেন সুনীলবাবু ফোনে কারোর সাথে কথা বলছে। ঘড়িতে 9টা বেজে 10। এই সময় চিনি ছাড়া চা আর 2টো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে দুজনে একসাথে বসে খায়। গৌরী চা ঢেলে ওপরে 2 ভাইকে দিতে গেল। আজ দুজনেই বেলা অবধি ঘুমাচ্ছে। অনুসুয়া নিজেদের 2 কাপ চা নিয়ে এসে বসল সুনীলবাবুর মুখোমুখি। ও পরিষ্কার বুঝতে পারছে যে সুনীলবাবু কিছু নিয়ে খুব চিন্তা করছেন। অনুসুয়া বলল, বাবা, কিছু হয়েছে? সুনীলবাবু বললেন, মিনু ফোন করেছিল। অনুসুয়া বলল, কি বললেন পিসিমণি? সুনীলবাবুর মুখটা থমথম করছে। বললেন, মিনু বলল কাল নাকি জিনিয়া ফেসবুকে কি সব ছবি দিয়েছে ছোট ছোট ড্রেস পরে। এর আগেও বিমলা বলেছে কথা। অনু, তুই ওকে একটু বল, আমরা সম্ভ্রান্ত পরিবার, এসব এখানে চলবে না, আমি তো তোকে চুড়িদারও পরতেও দিইনি। অনুসুয়া বলল, বাবা, আমি আর জিনিয়া এক নই, আমার লক্ষ্যই ছিল সংসার, ওর কিন্তু আলাদা একটা পরিচয় আছে, কত নামী লোকজনের সাথে ওর ওঠা বসা, আর ওর কাজটাই হলো ফ্যাশন। এটা বাবা তোমাকে বুঝতে হবে, আর লোকজনকে বোঝাতে হবে। সুনীলবাবু মাথা নিচু করে বসে আছে। তারপর আস্তে করে বলল, থাক, তোকে দিয়ে হবে না, আমি চন্দ্রকে বলবো। অনুসুয়া এই প্রথম সুনীলবাবুকে এরকম রেগে যেতে দেখল। মনে মনে ভাবল, এই সময় ওর শাশুড়ি মা থাকলে কি করত। ভেবেই যেন উত্তর পেয়ে গেল। তাড়াতাড়ি বলল, আচ্ছা, এখন আর চন্দ্রকে বলতে হবে না, ওরা এখন বেরোবে, আগে আমি বলি। জিনিয়া বুঝদার মেয়ে, বললে ঠিকই বুঝবে, বেকার স্বামী স্ত্রীতে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বলেই চায়ের খালি কাপ 2টো নিয়ে রান্নাঘরে ফিরে এলো অনুসুয়া। ওখান থেকেই দেখল বেশ নিশ্চিন্ত লাগছে সুনীলবাবুর মুখখানা এখন। আর কি চাই, এটাই তো শান্তি। অনুসুয়া নাইবা হলো মডার্ন,
কিন্তু ও যে বুদ্ধি করে এত বড় সংসারটা সামলাচ্ছে, এটাই বা কম কিসের। সকাল গড়িয়ে দুপুর, এখন রায়বাড়ি বেশ নিঃশব্দ। মেয়েকে খেতে দিয়ে স্নান সেরে এসে আয়নায় দাঁড়ালো অনুসুয়া। আজ অনেক দিন পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালো। জিনিয়ার এক বন্ধু প্রোডাক্ট বানায়, ওর থেকেই এনে দিয়েছিল জিনিয়া। তাও প্রায় মাস দেড়েক হয়ে গেল। বলেছিল মেখে বলতে, আজ প্রথম মাখল। কাল রাতে জিনিয়ার ছবিগুলো দেখে থেকে অনুসুয়ারও একটু একটু ইচ্ছে হচ্ছিল সেজে গুজে থাকতে, বাড়িতেই থাকতে, কিন্তু সেজে গুজে থাকতে। চুলটা চেপে চেপে মুছে গামছাটা দেখল অনেক কম চুল উঠেছে, অথচ আগের দিনও বেশ চুল উঠেছিল। ভয়ে চুল আঁচড়ায় না অনুসুয়া। আজ মোটা দাঁতের গোলাপি রঙের চিরুনিটা বের করল। আঁচড়ে সিঁথিতে সিঁদুর পরতে গিয়ে মনে পড়ল গত মাসে একটা লিকুইড সিঁদুর কিনেছে, সেটাও পরা হয়নি। ওটা বের করে পরল। দারুণ কালারটা, না টকটকে লাল না মেরুন। আসলে বেশি টকটকে লাল অনুসুয়াকে মানায় না, গায়ের রংটা বেশ চাপা ওর। ভেজা চুলটায় একটু হাত ঢোকাতেই খেয়াল করল চুলটা বেশ নরম আর সিল্কি হয়ে গেছে। বলতে হবে জিনিয়াকে, দারুণ শ্যাম্পু। আজ ইচ্ছে হলো একটু কাজল পরবে। সেই মতো কাজলটা বের করতে গিয়ে শুনল নিচ থেকে সুনীলবাবু ডাকছে, অনু, হলো তোর? জানে 1:30 বাজে, তাও ঘড়ির দিকে তাকালো। বাড়ির সব ঘড়ি বন্ধ থাকলেও শুধুমাত্র শ্বশুরকে দেখেই অনুসুয়া বলে দিতে পারবে কটা বাজে। অবশ্য কী বা করবে, কোন সকালে ওঠে। কাজলটা না পরেই রেখে দিয়ে বলল, আসছি বাবা। বলেই উঁকি মেরে দেখল মেয়েকে ঘুম পাড়াচ্ছে নমিতা। চিনি ঘুমালেই ও বাড়ি চলে যাবে। সব কাজগুলোই ভীষণ নিয়ম মেনে হয় এ বাড়িতে। নিয়ম মানাই এই বাড়ির নিয়ম। এভাবেই সুনীলবাবু আর ওনার বউ 2 ছেলেকে মানুষ করেছেন। তাড়াতাড়ি নেমেই দেখল গৌরী টিভি দেখছে। অনুসুয়া আসতেই গৌরী উঠে পড়ল, লেবু কেটে জল ভরে টেবিলে নিয়ে আসলো। অনুসুয়া ততক্ষণে ভাত নিয়ে আসলো। উচ্ছেতে একটু কাসুন্দি দেব বাবা? অনুসুয়ার কথায় সুনীলবাবু মোবাইল থেকে মুখ তুলে দেখে বলল, ভাতের পরিমাণ দিন দিন কমাচ্ছিস? অনুসুয়া আমল না দিয়ে বলল, ঠিক আছে, আজ বিকেলে অল্প আলু দিয়ে চিড়ের পোলাও করে দেব, এখন এইটুকুই খাও। সুনীলবাবুর মুখ দেখে বোঝা যায় খাওয়া দাওয়াতে এত শাসন ওনার পছন্দ না, কিন্তু তাতে অনুসুয়ার কিছু যায় আসে না। প্রথম দিন ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাড়ির ভালো মন্দ সবের দায়িত্ব ওর। উচ্ছে ডাল শেষ হতেই ছানার ডালনার বাটিটা এগিয়ে দিল গৌরী। পাতে ঢেলেই রেগে গেলেন সুনীলবাবু, এক টুকরো আলু দিতে পারিসনি? অনুসুয়া জানত এই প্রশ্নের সামনে ওকে পড়তেই হবে, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে নেই। চুপ করে বসে আছে অনুসুয়া। খেতে খেতে বললেন সুনীলবাবু, আজ জিনিয়াকে বলিস কিন্তু, হয় ওর ওই ফেসবুক থেকে আত্মীয়দের বাদ দিক, না হলে নিজেকে ঠিক করে নিক। চন্দ্রটাও হয়েছে, কিছু তো বল বউটাকে। শিক্ষা সংস্কৃতি সব জলাঞ্জলি দিয়েছে। এবার বলল অনুসুয়া, বাবা, তুমি তো জেনেই এনেছ যে ও ফ্যাশন ডিজাইনার, এবং ছোটোখাটো নয়, বেশ বড়সড় ব্যাপার। সুনীলবাবু বলল, কিন্তু বিয়ের পর ওসব হয় না। তুইও তো লিখতিস, কত ম্যাগাজিনে লিখতিস, পারলি? আর তোদের মা দারুণ গান গাইতো, পারল করতে? এটাই সংসারের প্রতি ভালোবাসা। এই 7 বছরে প্রথম অনুসুয়ার ওর শ্বশুরকে বড্ড স্বার্থপর মনে হলো। ওনার কাছে মেয়ে মানেই সব কিছু বিসর্জন দিয়ে শুধু সংসার করা। কথাগুলো বলার সময় খেতে খেতে একবার মুখ তুলল সুনীলবাবু। তাকিয়ে অবাক হয়ে গেল অনুসুয়াকে দেখে। এই প্রথম ওকে দেখল সিঁদুরের বড় টিপটা নেই। ভরা মুখটা হঠাৎ করে খালি লাগলো।
কিন্তু মুখে কিছু বললেন না। মনে মনে ভাবলেন, একটা একটু নষ্ট আম নিজে তো নষ্ট হয়, বাকি আমগুলোকেও পচিয়ে দেয়। সাথে সাথে আর একটা মন বলে উঠল, অনুকে পচানো সম্ভব না। অনেক দেখে শুনে সুদূর শিলিগুড়ি থেকে এনেছে ওকে। এক দেখাতেই বুঝেছিল পারলে এই মেয়েই পারবে একদম মীরার মতো গুছিয়ে সংসারটা করতে। আশাহত করেনি অনুসুয়া। ভাবতে ভাবতেই খেয়ে উঠে পড়লেন সুনীলবাবু। অনুসুয়া ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবছে, আজ একটু রেগে গেলেন বোধহয় উনি। কিন্তু ব্যাপারটাকে আমল দিল না অনুসুয়া, কারণ থেবড়া করে বড় সিঁদুরে টিপ না পড়লে যদি উনি রেগে যান, তাহলে এমন রাগকে কুর্নিশ জানাই। যথাযথ প্রোগ্রাম না হলেও কুর্নিশ শব্দটা মনে পড়তেই নিজের লেখার কথা মনে পড়ল অনুসুয়ার। আজ মনটা বড্ড ভালো লাগছে। ইচ্ছে করছে পড়ন্ত বিকেলে ছাদে যায়, কবিতা লেখে, গান গায়। আজ রান্নার চাপও কম। দুই ভাই চন্দ্রশেখর আর রাজশেখর আজ গ্রামের মামা বাড়ি গেছে গ্রীষ্মের আম দিতে। প্রচুর আত্মীয় ওদের। লোক লৌকিকতা এখনো করে যাচ্ছে দুই ভাই। অনুসুয়া জানে সবটাই সুনীলবাবুর শাসন। উনি চোখ বুঝলে কতটা সক্রিয় থাকে ছেলেরা, সেটাই দেখবার। অনুসুয়ার তো সন্দেহ হয় দুই ভাই আদৌ একসাথে থাকে কিনা। হয়তো সেই ভয় থেকেই বিয়ের পর থেকে তিলে তিলে গড়েছে অনুসুয়াকে। টেবিলে বসেই ভেবে চলেছে এসব অনুসুয়া। গৌরী এসে এঁটো থালা নিয়ে জায়গা মুছে দাঁড়িয়ে আছে। ওকে দেখে খারাপ লাগলো অনুসুয়ার। বেচারার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি বলল, তুমি ভাতটা বাড়ো, আমি কালকের মাছটা গরম করে আনি। এই বাড়িতে শনিবার নিরামিষ হয়। দুই ভাই আর বাবা খুব নিষ্ঠার সাথে মানে। কিন্তু অনুসুয়া আগের দিনের মাছ ডিম থাকলে খেয়ে নেয়। জিনিয়াও খায়। ওর খাওয়া নিয়ে বাজ নেই। মাছটা নিয়ে ফিরে আসতেই শুনল মোবাইল বাজছে। অনুসুয়া মোবাইলটা দূরে রাখে তার দুটো কারণ। এক, রান্না করতে করতে যাতে মোবাইলে মন না চলে যায়। দুই, শাশুড়ি খুব এঁটো কাটা মানত, তাই সেটাকে অনুসরণ করার জন্যে এই ব্যবস্থা। গৌরী এসে ফোনটা দিতেই অনুসুয়া দেখল জিনিয়া ফোন করেছে। ধরতেই জিনিয়া বলল, দিদিভাই কোথায় রাখো ফোন? দাদাভাই অনেকবার করেছিল, পায়নি। অনুসুয়া বলল, মাঝের ঘরে রাখা ছিল। জিনিয়া বলল, আচ্ছা ঠিক আছে, ওরা রাতে ফিরবে না জানো তো। হাতা দিয়ে ডাল তুলে গৌরীকে দিতে গিয়ে থমকালো অনুসুয়া। এত বড় একটা খবর অনুসুয়ার আগে জিনিয়া জেনে গেল। এটাতে আঁতে ঘা লাগলো বইকি। গলার সুরে সেটা স্পষ্ট ফুটে উঠেছে অনুসুয়ার। বলল, তোমাকে ফোন করলো? জিনিয়া বলল, না, তোমাকে করেছিল, পাচ্ছিল না। তখন আমি চন্দ্রকে ফোন করেছিলাম, ও বলল তোমাকে বলতে একটা ফোন করার জন্যে। এবার যেন খানিক শান্তি হলো অনুসুয়ার। আসলে গদির দখলদারি খালি রাজনীতিতে না, সংসারেও চলতে থাকে। জিনিয়া বলল, দিদিভাই রাতে রান্না হয়ে গেছে গো। অনুসুয়া জানতো এবার জিনিয়া বলবে আজ রাতে মায়ের কাছে থাকবে। অনুসুয়া বলল, না না, আমরা খাচ্ছি, এরপর গৌরীদি আটা মেখে রুটি করবে। কেন গো? জিনিয়া বলল, দিদিভাই রাতে বিরিয়ানি খাবে। মুখের গ্রাসটা মুখে ঢোকানোর আগেই হাতেই আটকে গেল। কি বলে মেয়েটা? কি চাইছে? বন্ধুত্ব করতে? এই 7 মাসে তো দুজন পরিচিতর মতোই রয়ে গেল। বাইরের থেকে খাবার আসার চল নেই এ বাড়িতে। বিরিয়ানি আনলে কি বলবে সুনীলবাবু, বুঝতে পারছিল না অনুসুয়া। হয়তো কিছু বলছে না বলে জিনিয়া নিজে থেকেই বলল, বাবা আর চিনির জন্যে রুটি করাও, আমি বিরিয়ানি নিয়ে ঢুকব। বাবা তো 9টায় ঘুমিয়ে পড়ে, তারপর চিনিকে ঘুম পাড়িয়ে আমরা খাব। সত্যি অনুসুয়া ভেবেছিল আজ জিনিয়া ফিরবে না, কিন্তু যখন ও এরকম আবদার করল, অনুসুয়া আর না করতে পারল না।
উল্টে বলল, সাবধানে ফিরো। জিনিয়া বলল, ইয়েস দিদিভাই, কাল সানডে, আজ রাতে মুভি দেখব, পার্টি করব বলেই রেখে দিল জিনিয়া। মনটা খুশিতে ভরে গেল অনুসুয়ারও। সন্ধে পুজো দিয়ে ঘরে এসে মেয়েকে নিয়ে পড়াতে বসল অনুসুয়া। হাতে মোবাইল, আলগোছে ফেসবুক খুলতেই দেখল জিনিয়া আবার 15খানা ছবি দিয়েছে। খুলতেই দেখল সেই লাল শাড়িটা পরে ছবি দিয়েছে জিনিয়া। একই শাড়ির বিভিন্ন রং, 4 জন ঘুরিয়ে ফিরিয়ে পড়েছে, তার মধ্যে একজন জিনিয়া নিজে। অপূর্ব লাগছে ওকে। সুন্দরকে সুন্দর বলতে ভালোবাসে অনুসুয়া, কি দারুণ যে লাগছে। কিন্তু সমস্যা ওই ব্লাউজের কাটটা এতটা ডিপ যে ইচ্ছে না থাকলেও অনেকের চোখ চলে যাবে। এক্ষুনি আবার সব বাবাকে ফোন করতে বসবে। আজ রাতেই বুঝিয়ে বলবে জিনিয়াকে, ঠিক করে নিল অনুসুয়া। ভাবতে ভাবতেই শুনল নিচ থেকে ঠিক বাচ্চাদের মতো দিদিভাই দিদিভাই করতে করতে জিনিয়া ওপরে আসলো। এসে বলল, রান্নাঘরে তোমার আমিষের আলমারিতে ঢুকিয়ে রেখেছি বিরিয়ানি 2টো, আর এটা আমার আর চিনি সোনার। বলেই চিনিকে একটা বড় চকলেট দিল। ওদের রিলেশনটা বেশ সুন্দর। অনুসুয়া দেখল জিনিয়ার মুড ভালো আছে, এখনই ওকে বলে দেওয়া ভালো, রাতটা তাহলে নষ্ট হবে না। বলল, জানো আজ পিসিমণি ফোন করে বাবাকে তোমার ড্রেস নিয়ে বলছিল। ফেসবুকে ওর বৌমা দেখিয়েছে ওনাকে। কিছু কথা থাকে না থেমে একেবারেই বলে ফেলতে হয়। এই কথাটাই সেরকম একটা কথা। বুঝতে পারছে না অনুসুয়া ঠিক কীরকম প্রত্যুত্তর পাবে ওপাশ থেকে। কিন্তু দেখল কথাটা বলার 2 মিনিট অবধিও চিনি আর ওর ছোট মা একইভাবে হাসাহাসি করে যাচ্ছে। অনুসুয়া ভাবল জিনিয়া হয়তো শোনেনি, তাই আর রিপিট করল না অনুসুয়া। কিন্তু বলেছে ও, সুনীলবাবুর কথা রেখেছে। ও এসে বারান্দা থেকে জামা কাপড় এনে ভাঁজ করছিল। জিনিয়া চিনির সাথে খুনসুটি করে অনুসুয়ার একদম কাছে এসে দাঁড়ালো। বলল, দিদিভাই, আমি যে সব ড্রেস পরি তোমার কোনো প্রবলেম আছে? জিজ্ঞাসা করেই এক দৃষ্টে তাকিয়ে রইল অনুসুয়ার দিকে। অনুসুয়ার একটু অস্বস্তি হচ্ছিল। সরাসরি কেউ চোখের দিকে তাকালে বড্ড অস্বস্তি হয় ওর। ও বলল, না, আমার কিসের অসুবিধা? জিনিয়া বলল, ব্যাস, আমার আর চাপ নেই। এত বড় জগৎ সংসারে সবার কথা ভাবলে তুমি মরলে। চন্দ্রের মুখে শুনে এসেছি পরিবারে ও যদি কাউকে নিয়ে বর্ডার্ড হয় সেটা তুমি। তাই আমার কোনো কিছু তোমার খারাপ লাগছে কিনা জেনে নিলাম। দেখ কি নির্লজ্জ, কীরকম ব্রাইস স্ট্রিপটা বের করে রেখেছে। আর একটু ঝুঁকলেই সব দেখা যাবে। দিদিভাই, এসব এত শুনেছি, এসব নিয়ে আমি এখন আর চাপ নিই না। জানো, আমার খুব কাছের একজন বলেছে মোটা করে কাজল লাগিয়ে যখন এসব ড্রেস পরে মনে হয় খদ্দের ধরতে যাবে। আমার সেদিনও কিছু মনে হয়নি। কেন জানো? আমি নিজেকে ভালোবাসি। আমি জানি আমি নিচু হয়ে ঠিক কতটা লোককে দেখাতে পারবো। সুতরাং পিসিমণি, মাসিমণি কারোর কথাতেই আমার কিছু আসে যায় না। আজ যখন আমার বানানো শাড়িটা কোনো সিনেমার নায়িকার গায়ে দেখা যায়, তখন এসব কথাগুলো ভাবলে আমার নিজেরই হাসি পায়। জানো দিদিভাই, দিনের শেষে আমার পরিচয় সব টিপ্পনি হজম করেও আমি একজন সার্থক ডিজাইনার, একজন মডেল। লোক আজ চর্চা করবে, কাল ভুলে গিয়ে আবার আমার মতো অন্য কাউকে খুঁজে নেবে। আমি কারোর জন্য চেঞ্জ হব না। কিন্তু সংসারের বাঁধন ধরে রাখতে কিছু মানুষকে একটু প্রাধান্য দিতে হয়। সেটা ওই বাড়িতে আমার বাবা, আর এই বাড়িতে চন্দ্র আর তুমি। বলেই চিনির দিকে ঘুরে বলল, কি ঠিক বললাম তো চিনি? চিনি চকলেট খেতে খেতে বলল, একদম একদম। এতে দুজনেই হেসে ফেলল, অনুসুয়া আর জিনিয়া। জিনিয়া একটা প্যাকেট অনুসুয়ার হাতে দিয়ে বলল, আজ এটা পারলে একটু পরে দেখো প্লিজ। বলেই বেরিয়ে গেল ঘর থেকে। হাঁ হয়ে গেল অনুসুয়া।
কি বলে গেল মেয়েটা আজ ওকে? কত কিছু শিখিয়ে দিল, কত ভুল ভাবত ওকে। ভাবতে ভাবতেই খুলে দেখল সেই লাল শাড়িটা, কত হালকা শাড়ি। আনন্দে মনটা নেচে উঠল অনুসুয়ার। খাটে শাড়িটা পেতে হাত বোলালো সোনালি কাজের উপরে। কি অসাধারণ বানিয়েছে শাড়িটা। দেখল অনুসুয়া ওর জন্যে ব্লাউজ এনেছে, কিন্তু যেরকম ওরা পরেছিল সেরকম না, হাত কাটা কিন্তু মার্জিত সোনালি রঙের ব্লাউজ। কি মনে হলো ও চিনিকে বলল, মাম্মাম তুমি একটু ছোটমার কাছে যাও, আমার কিছু কাজ আছে ঘরে। চিনি এক লাফে পালালো। আগে বাথরুমে গেল অনুসুয়া, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলো। অত শত মেকআপ পারে না অনুসুয়া, তাও যতটা সম্ভব নিজেকে সাজাতে লাগলো। খুব যত্ন করে কাজল পরল, ওপরে সরু লাইন টানল, আর লম্বা আইল্যাশগুলোকে কালো ব্রাশ দিয়ে টেনে টেনে আঁচড়ে দিল। শুধু চোখের রূপটা নেই, খুলে গেল 7 বছর ধরে সংসারের চাপে চাপা পড়ে থাকা অনুসুয়ার রূপ। শাড়িটা পরে ঠিক যেভাবে বলেছিল জিনিয়া, সেভাবে চুলটাকে সেট করল ও। তারপর গায়ে ছড়িয়ে দিল ল্যাভেন্ডারের আতর। সাজবে যখন ভালোভাবেই সাজবে, নাইবা গেল বাইরে। সামনের চুলগুলো কালো ক্লিপ দিয়ে সেট করে ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালো। তারপর একটা ছোট লাল টিপ কপালে যত্ন করে বসিয়েও খুলে নিল অনুসুয়া। এই সাজে টিপটা যাবে না, তাও মনটা খচখচ করছে। অনুসুয়া ভাবছে, মেয়ে মানুষ একটা টিপ পরবে না? ভেবেই ভাবল, ধুস, আজ ও মেয়েও না মাও না, আজ শুধু মানুষ। হঠাৎ করে মান আর হুঁশ একসাথে ফিরে আসা একজন মানুষ। সেজেই ছবি তুলল নিজের মোবাইলে। টপাটপ 4টে ছবি সেন্ড করে দিল রাজশেখরের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে ফোন করল জিনিয়াকে। ফোন ধরে জিনিয়া বলল, বলো। অনুসুয়া বলল, একবার আসবে এই ঘরে? ততক্ষণে নিজেই আওড়াতে থাকল। সেই আমির গহনে আলো, আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না, কখন উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে। জিনিয়া এসে অবাক হয়ে ডাকল, দিদি ভাই। অনুসুয়া আঁচলটা মেলে দাঁড়ালো ঠিক যেভাবে জিনিয়া দাঁড়ায় ফেসবুকের পাতায়। কি সুন্দর লাগছে তোমায়। জিনিয়ার গলায় অবাক স্পষ্ট। চিনিও বলল, মা কি সুন্দর করে সেজেছ। জিনিয়া আবার বলল, বলেছিলাম না দিদিভাই তোমায়, তোমার রূপখানার ধরনটাই অন্যরকম, অপূর্ব। অনুসুয়া দেখল মোবাইলে মেসেজ এসেছে, এইভাবেই তো চেয়েছিলাম তোমায়, আজ যখন সাজলে আমি পাশে নেই। অনুসুয়া টাইপ করল, আফসোস করো না, আজ থেকে এরকমই থাকব, কাল পরশু তরশু রোজ দিন। ততক্ষণে চিনি মায়ের কোমর জড়িয়ে ধরেছে, আর জিনিয়া ওর কাঁধ। দুজনকে 2 হাতে ধরে বলে চলেছে অনুসুয়া, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো, পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে।